সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বুধবার ঘটে যাওয়া ঘটনাসহ দেশব্যাপী বিচারিক প্রাঙ্গণে ঘটে যাওয়া নজিরবিহীন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রধান বিচারপতির কার্যালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধান বিচারপতির কার্যালয় দেশজুড়ে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। চ্যালেঞ্জ সত্ত্বেও বিচার প্রক্রিয়া যাতে নির্বিঘ্ন থাকে তা নিশ্চিত করতে সমস্ত ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়। এতে আরও বলা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রধান বিচারপতির কার্যালয় সুপ্রিম কোর্টের অভ্যন্তরে পাশাপাশি জেলা জজ ও ম্যাজিস্ট্রেসিতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধান বিচারপতি দেশের বৃহত্তর স্বার্থে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে সব আদালত ও ট্রাইব্যুনালের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সুস্পষ্ট নির্দেশনাও দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বাদীপক্ষে তার জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত ৮ অক্টোবর ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন। ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন। ৯ দফা দাবিতে আগামী বুধবার সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সচিবালয়ের ভেতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে এ মহাসমাবেশের ঘোষণা দেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির। এ সময় দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অপসারণের দাবিও জানান তিনি। আগামী ৪ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়ে বাদিউল কবির বলেন, দাবি আদায়ে আমরা মাঠে আছি, গড়িমসি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। ৯ দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার ও ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদানসহ নিয়মিত চাকরির ন্যায় ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধা প্রদানের নির্দেশনা প্রদান করতে হবে। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার সড়কে দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদের গাড়িবহর এই দুর্ঘটনার শিকার হয়। তাদেরকে ট্রাক চাপায় হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। হাসনাত সার্জিসদের সঙ্গে থাকা আহমদ উল্লাহ সাকিব ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭:৩০টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। তবে যে গাড়িকে চাপা দেওয়া হয় সেই গাড়িতে হাসনাত সার্জিস ছিলেন না বলে জানা গেছে। তাদের বহরের সামনের গাড়িতেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। রাশিয়া একটি বিরল স্বীকারোক্তি দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আনা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি বিমান ঘাঁটিতে হামলা করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার একদিন পর এক বিবৃতিতে মন্ত্রণালয় এই তথ্য জানায়। এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে মস্কো। গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য রাশিয়া উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। জবাবে রাশিয়া গত সপ্তাহে নতুন মাঝারিবালার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উরেশনিক ব্যবহার করে ইউক্রেনের নিপ্রু শহরে হামলা চালায়। রুশ ভূখণ্ডে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গলবারের হামলার বিষয়ে রাশিয়া প্রথমে বলেছিল, বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন টুকরা পরে একটি সামরিক স্থাপনায় আগুন লেগে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন বলেছে, ইউক্রেনের নিক্ষেপ করা 5টি ক্ষেপণাস্ত্রের 3টি ধ্বংস করা হয়েছে। তবে 2টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। এতে একটি রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের কাছে আরও $৬৮ কোটি অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এমন সময় এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হলো যখন বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে। ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে বাইডেনের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরদিন বুধবার এই অস্ত্র বিক্রি চুক্তির খবর সংবাদ মাধ্যমে আসে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যেও একই ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে নতুন করে চেষ্টা চালানোরও অঙ্গীকার করেছেন তিনি। যদিও বাইডেন অনেকবার এ ধরনের অঙ্গীকার করেছিলেন, কিন্তু তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন।
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলির কার্যালয়। বুধবার প্রধান কৌঁসুলির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জেনারেল মিন অং হাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হবে। আবেদন করলে বিষয়টি আইসিসির 3 সদস্যের একটি বিচারিক প্যানেলের কাছে চলে যাবে। রোহিঙ্গাদের বাড়িঘর থেকে উচ্ছেদ ও তাদের উপর চালানো নির্যাতনের জন্য দায়ী হওয়ার যৌক্তিক ভিত্তি থাকলে এবং 3 বিচারক যদি একমত হন, তাহলে হ্যাক-ভিত্তিক আন্তর্জাতিক এই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন। এ সিদ্ধান্ত নেয়ার জন্য নির্ধারিত কোনো সময়সীমা নেই। তবে আইসিসি থেকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারির ক্ষেত্রে সাধারণত প্রায় 3 মাসের মতো সময় লাগে। আইসিসির প্রধান কৌঁসুলের কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে ব্যাপক, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করার পর জেনারেল মিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।